পড়ার কিছু টেকনিক আছে, পড়ার কিছু কোয়ালিটি আছে। এই কোয়ালিটির উপরে পড়েন, আপনি ভালো রেজাল্ট করবেন এবং লাইফেও ভালো করবেন। শুধু রেজাল্ট ভালো না, আপনি দেখবেন যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, তো আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে চতুর্থ ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে নেসেসারি পার্টি, প্রপার পার্টি, মিড জয়েন্ডার, নন জয়েন্ডার, ফ্রেম অফ স্যুট। তো কেউ বলতে পারবেন যে নেসেসারি পার্টি, প্রপার পার্টি বা মিড জয়েন্ডার, নন জয়েন্ডার, ফ্রেম অফ স্যুট সম্পর্কে হালকা একটু বলতে পারবেন কি কি বিষয়টা? নেসেসারি পার্টি, প্রপার পার্টি, তার প্রয়োজনীয় পক্ষ আর আছে অত্যাবশ্যকীয় পক্ষ স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা মিড জয়েন্ডার মানে হচ্ছে স্যার যে যাদেরকে ইনক্লুড করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ভিতরে একটু যাই। হ্যাঁ, তো আমরা প্রথম দেখি যে আসলে পার্টিস টু স্যুটটা কি। ঠিক আছে, পার্টিস টু স্যুট হচ্ছে যে একটা মামলায় পার্টিটা আসলে কি, পার্টি কারা বা কাদেরকে নিয়ে পার্টি হয়, পার্টি কাদেরকে বলা হয়। ওকে, তো সংজ্ঞাটা হচ্ছে আপনার যে একটি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিরাই পার্টি। ঠিক আছে, পার্টিস টু স্যুট মানে ওই ওই মামলার সংশ্লিষ্ট ব্যক্তি যারা। সংশ্লিষ্ট ব্যক্তি কারা বলেন তো? দেখেন আপনাদের দেখা যাচ্ছে স্ক্রিন। বাদী বিবাদী, হ্যাঁ বাদী বিবাদী অবশ্যই। সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছে আপনার দুই ধরনের পক্ষ, একটা হচ্ছে প্লাইন্টিভ পক্ষ, একটা হচ্ছে ডিফেন্ডেন্ট পক্ষ। এদেরকে নিয়েই আমার হচ্ছে পার্টিস টু স্যুট। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার যে পার্টিস টু স্যুট কারা। ওকে, যদি আপনাকে লেখে একটা মামলায় পার্টিস টু স্যুট বিশ্লেষণ করো, তখন তো বলা যাবে যে এই যে মামলা সংশ্লিষ্ট ব্যক্তিরই হলেন পার্টিস টু স্যুট যাদের অধিকার ও স্বার্থ মামলার সিদ্ধান্তের সাথে জড়িত। যে একটা মামলার যে সিদ্ধান্ত দিবে জাজ, সেই সিদ্ধান্তের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্ট আছে। এটা দুই ধরনের পক্ষ হয়, একটা হচ্ছে বাদী পক্ষ যাদের মানে কোনো ক্ষতি হয়েছে, যারা মানে আবেদন জানায়, যারা আবেদন করে আদালতে, বাদী পক্ষ। আর হচ্ছে যাদের বিরুদ্ধে করা হয় তাদেরকে বলে ডিপেন্ডেন্ট বা বিবাদী পক্ষ। এই তো বিষয়টা, কিন্তু এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নেই এর ভিতরে। ঠিক আছে, সিপিসি এর বিধান অর্ডার 1 এ এই বিষয়টি নিয়ন্ত্রণ করে। আমরা তো জানি যে অর্ডার 1 এ কি আছে। ঠিক আছে, পার্টিস টু স্যুট এটা আছে কোথায়? স্যার এটা হচ্ছে অর্ডার 1 এ। তা আমাদের সিপিসি যদি আমরা পড়তে যাই, অর্ডার 1টা আমরা টাচ করব। এখানে আছে পার্টিস টু স্যুট, তারপর আছে আপনার বাদী ও বিবাদী। এই বিষয় নিয়ে আমরা একটু দেখি। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো একটু আপনাদের বুঝতে হবে। কিন্তু প্লাইন্টিভ মানে যারা বাদী, যারা পক্ষ মামলার, হ্যাঁ, যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ঠিক আছে, যিনি অভিযোগ করছে আদালতে, যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, যিনি আদালতে অভিযোগ করছে, মানে যার ক্ষতি হয়েছে বা যার ক্ষতির হুমকি পাইছে, যিনি আদালতে অভিযোগ করছে তাকে আমরা কি বলি? বাদী। মামলা যিনি দায়ের করেন ওনাকেই বলি বাদী। একাধিক বাদী একই মামলায় থাকতে পারে, এটা তো আমরা জানি যে অর্ডার 1 এর রুল 1 এ আছে যে মামলায় বাদী কিন্তু একাধিক থাকতে পারে। একজন যে বাদী হইতে হবে এমন কোনো কথা নাই, বাদী একাধিক থাকতে পারে। ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, কারো কোনো প্রবলেম থাকলে বলবেন। হয়তো অনেক সহজ জিনিস আমাদের কাছে মনে হচ্ছে সহজ, কিন্তু আপনার কাছে সহজ নাও মনে হইতে পারে, বা বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, তখন দেখবেন আমরা ডিসকাশন করব। এর ভিতরে একটা আপনার মাথার কনসেপ্টটা তখন ক্লিয়ার হয়ে যাবে, আপনার ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ডিপেন্ডেন্ট হচ্ছে বিবাদী, যার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হয়। মানে এই যে আমাদের বাদী যার বিরুদ্ধে প্রতিকার চায়, যাকে মানে তার প্রতিপক্ষ করে, তারা হচ্ছে বিবাদী। একাধিক বিবাদীও থাকতে পারে। এটা হচ্ছে অর্ডার 1 এর রুল 3। প্রতিটি পক্ষের আইনগত স্বার্থ লিগ্যাল ইন্টারেস্ট স্পষ্টভাবে চিহ্নিত থাকতে হবে। এখানে কি কথা বলছে যে পক্ষের যে আইনগত স্বার্থ সেটা কিন্তু স্পষ্ট এবং চিহ্নিত থাকতে হবে। ওই যে আমরা বললাম যে কজ অফ অ্যাকশন কবে থেকে অ্যারাইজ হয়? যখন তার ক্ষতিটা মানে তার যে একটা ঘটনা যখন উদ্ভব হয়। হ্যাঁ, জি বুঝি নাই। কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়, হ্যাঁ, এইটাই বলছে যে প্রতিটি পক্ষের আইনগত স্বার্থ স্পষ্টভাবে চিহ্নিত হইতে হবে যে আপনার কি ক্ষতি হয়েছে এবং আপনি কি চান। শুধু ক্ষতি হইলেই হবে না, আপনি কি চান আপনার কিন্তু আদালতের কাছ থেকে চেয়ে নিতে হবে। ঠিক আছে, আপনি ওই
মানে ক্রিমিনাল মামলার মতো যে আমাকে মারছে আপনি কিছু চাইতে পারবেন না, কিন্তু এই সিভিল মামলা ওরকম না। সিভিল মামলা হলে আপনার আদালতের কাছ থেকে চেয়ে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার, যে আপনার এই ক্ষতি হয়েছে, আপনি এইটা তার রিমেডি চান, ক্ষতির এগেনস্টে আপনি এইটা হয়তো স্পেসিফিক পারফরমেন্স চান, অথবা আপনি এর পরিবর্তে ক্ষতিপূরণ চান, মানে যে কোনো বিষয় হোক, আপনি কিন্তু মানে স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে যে আপনার আইনগত এই স্বার্থ, এবং সেটা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। ওকে, একাধিক পক্ষ যুক্ত করার শর্ত একই লেনদেন বা ঘটনা থেকে যেটা অধিকার বা দায় এবং সাধারণ কমন কোশ্চেন অফ ল অফ অর ফ্যাক্ট জড়িত থাকা। একাধিক পক্ষ যখন যুক্ত করার শর্ত কি, ওই একই লেনদেনে, বিষয়টা বুঝতে পারছেন যে একই লেনদেনে কিন্তু সবার একটা মানে কমন কোশ্চেন অফ ল থাকতে হবে আর ফ্যাক্ট থাকতে হবে, যে কোনো ঘটনা মানে সবাই যেটা স্বার্থ জড়িত, সবাই অধিকার ওর ভিতরে জড়িত থাকবে, তখন আপনি একাধিক বাদী বা একাধিক বিবাদী করতে পারবেন। মানে একটা জায়গা নিয়ে যখন মামলা করবেন তখন দেখা যাবে যে ওই জায়গাটার মালিক হচ্ছে 10 জন, তখন আপনি ওই 10 জন কিন্তু প্রত্যেকেরই কিন্তু ওই জায়গার অধিকার আছে, দায় আছে, এবং তাদেরকে সাধারণ তাদের মানে কমন কোশ্চেন অফ ল আছে ওখানে। বিষয়টা বুঝতে পারছেন যে তাদের স্বার্থ জড়িত আছে ওই ঘটনার সাথে, মানে ওই ইন্টারেস্টিং যে জায়গাটা, ওই জায়গাটার সাথে, বা ওই ওই বিষয়টার সাথে। বোঝা যাচ্ছে ভাই? না বুঝলে একটু বললেন। স্যার বুঝতে পারছি স্যার, ওকে, আপনারা একটু বললেন, আমি যখন একটা স্লাইডের পড়া যখন শেষ হবে তখন একটু বললেন যে ঠিক আছে বোঝা যাচ্ছে, তখন পরের স্লাইডে যাব। হ্যাঁ, এখন এখানে বলছে কে বাদী বা বিবাদী হতে পারে। এখন বাদীর বিষয়ে বলছে যে কোনো ব্যক্তি বাদী হইতে পারবে বা বিবাদী হইতে পারবে, কিরকম, যার অধিকার লঙ্ঘিত হয়েছে তিনি হইতে পারবেন কি বাদী। যার অধিকার লঙ্ঘিত হয়েছে তিনি কি হবেন, বাদী মামলার। আর তিনি বাদী হতে পারেন, বা বিবাদী হতে হলে বিরোধের সরাসরি সম্পর্ক থাকতে হবে, মানে বিবাদী হইতে হলে এই তার যে অধিকারটা লঙ্ঘিত হয়েছে এর সাথে সরাসরি ওই ব্যক্তির জড়িত থাকতে হবে। ক্লিয়ার? আর এখানে একটা কথা বলছে যে নাবালক এবং উন্মাদ ব্যক্তি তাদের পক্ষে অভিভাবক বা নেক্সট ফ্রেন্ড মামলা করতে পারেন যদি আপনার কোনো নাবালক বা উন্মাদ ব্যক্তির একটা অধিকার লঙ্ঘিত হয় বা অধিকার খর্ব হয়। সেক্ষেত্রে এটা আমাদের অর্ডার 32-এ আছে, যে আপনার এই যে নাবালক, হ্যাঁ, নাবালক এবং নেক্সট ফ্রেন্ড, এটা কিন্তু আপনার অর্ডার 32-এ আছে। এই বিষয়ে কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, এই বিষয়টা একটু মনে রাখেন। অর্ডার 32-এ আর 33-এ আছে কি আপনার বলেন তো? 33-এ কি আছে অর্ডার? নিঃস্ব ব্যক্তি মেবি প্রপারচু। আচ্ছা, 43 আর আছে মনে হয়, এই 33 আর মনে হয় 44-এ আছে, এই দুইটাই তো আছে। এইটা ওই ওই সাবজেক্টটা 33-এ যে বিষয়টা ওইটাই 44-এ আছে, তাই না, আপিলের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা ওই গভীরে না যাই, আমরা এখান দিয়ে মনে রাখবো যে 32-এ আমাদের আছে অভিভাবক বা নেক্সট ফ্রেন্ড মামলা করতে পারেন কাদের পক্ষে, নাবালক বা উন্মাদ ব্যক্তিদের পক্ষে। পরীক্ষায় কিন্তু এই বিষয়ে মোটামুটি আপনার নলেজ থাকতে হবে ভালো। আরেকটা বলছে যে আইনি সত্তা। আইনি সত্তাটা কি? আইনি সত্তা বলতে সরকার, কোম্পানি, প্রতিষ্ঠান এর আইনি সত্তা হিসেবে পক্ষ হতে পারেন যখন আপনার কোনো সরকারি কোনো কাজে আপনি মানে বেআইনিভাবে তাদের খর্ব করবেন তাদের অধিকার, বা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান, তারা আইনি সত্তা হিসেবে কোনো মামলার পক্ষ হইতে পারবেন। তাহলে আমরা জানলাম কারা কারা পক্ষ হইতে পারবেন। একটা হচ্ছে যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি। ওকে, তারপরে কারা হইতে পারবেন, নাবালক বা উন্মাদ ব্যক্তি। এটা কোথায় আছে? আমাদের অর্ডার 32-এ। আর হচ্ছে কারা আইনি সত্তা হিসেবে, সরকার, কোম্পানি, প্রতিষ্ঠান, এরা আইনি সত্তা হিসেবে তাদের ওই মামলার বাদী বা বিবাদী হইতে পারবে, মানে পক্ষ হইতে পারবে। তাহলে আমাদের এইটুকু তো কনসেপ্ট ক্লিয়ার। তারপরে আমরা দেখি রাইট টু সু, মানে মামলা করার অধিকার।
বাদীর থাকা আবশ্যক। মামলা করার অধিকার কিন্তু বাদীর থাকতে হবে, অধিকার ছাড়া দায়ের করা মামলা টিকবে না। আপনার যদি মামলা করার অধিকার না থাকে তাহলে কি আপনি মামলা করলে আদালত আপনার মামলায় কোনো আপনার ডিক্রি দিবে? তাহলে আপনার মামলায় কিন্তু মামলা করার মতো অধিকার থাকতে হবে, ঠিক আছে? এটা বাদীর থাকা কিন্তু অত্যাবশ্যকীয়, এবং অধিকার ছাড়া মামলা দায়ের করা যাবে না। জায়গা হচ্ছে লোকাস স্ট্যান্ডি, মামলা করার যোগ্যতা, লোকাস স্ট্যান্ডি। আর কজ অফ অ্যাকশন হচ্ছে মামলার ভিত্তি বা হেতু। এই দুইটা বিষয়ের এই পার্থক্যগুলো মনে রাখবেন, হ্যাঁ? আবার কজ অফ অ্যাকশন আর এই যে এই মামলা করার যোগ্যতা, এই দুইটা কিন্তু এক বিষয় না, ঠিক আছে? কজ অফ অ্যাকশন হচ্ছে আপনার রাইট যখন মানে খর্ব হবে ওই বিষয় নিয়ে বলছে, আর এখানে বলছে যে খর্ব হওয়ার পরে যাদের খর্ব হবে তারা হচ্ছে পক্ষ হইতে পারবে, হ্যাঁ? ওখানে হচ্ছে ঘটনাটা আর এখানে হচ্ছে ব্যক্তি। বিষয়টা বুঝতে পারছেন? একটা মামলায় আপনার কজ অফ অ্যাকশন মানে মামলার ভিত্তি, এটা কিন্তু একটা মামলা অস্তিত্ব থাকা মানে এটা হ্যাঁ কজ অফ অ্যাকশন, হ্যাঁ কজ অফ অ্যাকশন থাকতে হবে। কজ অফ অ্যাকশন না থাকলে তো আপনার মামলা খারিজ হয়ে যাবে এমনিতেই। আপনার সিভিল মামলায় কজ অফ অ্যাকশন, এটা তো কালকে আমরা বললাম না, গতকালকে। কজ অফ অ্যাকশন আপনার থাকতে হবে। একটা মামলার কজ অফ অ্যাকশন হচ্ছে ভিত্তি, কজ অফ অ্যাকশনের অস্তিত্ব থাকা হচ্ছে একটা মামলার কিন্তু ভিত্তি, অতএব কজ অফ অ্যাকশন থাকতে হবে। এই কজ অফ অ্যাকশন বিষয়টা কিন্তু খুবই মানে একটু গুরুত্বপূর্ণই। আর মামলা করার আইনগত যোগ্যতা এটাও যাচাই করবে আদালত। আদালত দেখবে যে আসলে প্রপার পার্টি, এই যে আমরা পড়বো এখন মিস জয়েন্ডার, নন জয়েন্ডার বা প্রপার পার্টি, এই বিষয়ে মানে এটা কিন্তু আদালত যাচাই করবে। এটা না হইলে কিন্তু মামলা আপনার টিকবে না। বিষয়টা ক্লিয়ার? আমরা একজন আইনজীবীর একজন মক্কেলকে সাপোর্ট দিতে কি কি লাগবে টোটাল বিষয়গুলোই কিন্তু আমরা ইনক্লুড করছি সিপিসি তে। আবার সিআরপিসি তেও আমরা কিন্তু সেম একটা মানে আইনজীবীর একজন মক্কেলকে তার যে অপরাধ বা অপরাধ বিষয়গত যে বিষয় এর উপরে তার আপনার মানে খর্ব হইছে, তার যে ক্ষতি হইছে, ক্ষতি না ওটাকে কি বলে ক্রিমিনাল ভাষায়, সেই সেই বিষয়টা যখন হবে তখন আপনার কাছে যখন একজন বাদী আসবে বা মামলার, তখন আপনি তাকে আপনার সাপোর্ট দিতে হবে। তো সাপোর্ট দিতে যা যা লাগবে আপনি কিন্তু সেগুলোকে ইনক্লুড করবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা মামলা করতে গেলে আপনার কি কি জানা লাগবে। তো প্রথম তো আমরা দেখলাম যে জুরিসডিকশন দেখলাম, দেখা টাকার পর সবকিছু ওকে আছে, মামলাও করলেন আপনি, কিন্তু মামলা করার পরে আপনার দেখতে হবে যে এই বিষয়গুলো আপনার কোনোটা মিস আছে কিনা। মিস থাকলে আপনার মামলাটা রিজেকশন হইতে পারে, রিটার্ন হইতে পারে, ওকে? এই জন্য এই বিষয়গুলো কিন্তু আপনার জানা জরুরি। ঠিক আছে কাজী ভাই? ওকে, তা আমরা এখন দেখি যে অর্ডার 1 এর রুল 9, নেসেসারি পার্টি কাকে বলে? ঠিক আছে, নো পার্টি নো ডিক্রি, এটা তো বোঝা যাচ্ছে যে পার্টি নাই, ডিক্রি নাই। নেসেসারি পার্টি অনুপস্থিত থাকলে কার্যকর ডিক্রি সম্ভব নয়। আপনার যদি পার্টি না থাকে তাহলে ডিক্রি দিবে কারে? এজন্য বলছে নো পার্টি নো ডিক্রি। যার উপস্থিতি ছাড়া মামলার কার্যকর ও সম্পূর্ণ সিদ্ধান্ত, বুঝছেন? যার উপস্থিতি ছাড়া মামলা কার্যকর ও সম্পূর্ণ সিদ্ধান্ত, ইফেক্টিভ ডিক্রি, যেটা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, এটা দেওয়া সম্ভব নয়। তাহলে নেসেসারি পার্টি হচ্ছে কোনো পার্টি না থাকলে আপনার ডিক্রি হবে না, সেক্ষেত্রে আপনার পার্টির উপস্থিত থাকতে হবে, এই কথাটাই বুঝাইছে। ওকে, মূল শর্ত হচ্ছে এমন ব্যক্তি যার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হচ্ছে এবং যার অনুপস্থিতিতে বিরোধ সম্পূর্ণরূপে নিষ্পত্তি করা যাবে না, সেটা কি বলে? নেসেসারি পার্টি। নেসেসারি পার্টি এর বৈশিষ্ট্য, পরীক্ষায় প্রবলেম কোশ্চেন সমাধানে এই 4টি বৈশিষ্ট্য মনে রাখবেন।
ঠিক আছে? কি কি? সরাসরি প্রতিকার দাবি, তারপর হচ্ছে সম্পূর্ণ নিষ্পত্তি অসম্ভব, সরাসরি সম্পর্ক, আর হচ্ছে সুমুঠো সংযোজন। তো সরাসরি প্রতিকার দাবি মানে তার বিরুদ্ধে সরাসরি প্রতিকার দাবি করা হয় মামলায়। এই যে নেসেসারি পার্টি হচ্ছে তার বিরুদ্ধে সরাসরি প্রতিকার দাবি করা হয় মামলায়। দাবি করে না আপনার যে অমুকে আমার এত ক্ষতি করছে, এই ক্ষতিটা আমাকে দিতে হবে, তাহলে তার বিরুদ্ধে চলে গেল না এটা। আর সম্পূর্ণ নিষ্পত্তি অসম্ভব, অর্থাৎ তাকে ছাড়া মামলার সম্পূর্ণ কার্যকর নিষ্পত্তি অসম্ভব। দুইটা বোঝা যাচ্ছে? এটা কিন্তু নেসেসারি পার্টির বৈশিষ্ট্য। আর সরাসরি সম্পর্ক বলতে তার অধিকার মানে দায় মামলার বিষয়বস্তুর সাথে সরাসরি সংশ্লিষ্ট, অর্থাৎ তার নেসেসারি পার্টি যিনি, ওনার সাথে তো এই মামলার মানে বিষয়বস্তুর সাথে সরাসরি সংশ্লিষ্ট, সেক্ষেত্রেই তো উনি পার্টি হয়েছে। ঠিক আছে? যার কারণে তাকে প্রয়োজন, অতএব তিনি না থাকলে বা নেসেসারি পার্টি যদি না থাকে সেক্ষেত্রে আপনার মামলা কিন্তু হবে না। আর সুমুটো সংযোজন মানে আদালত নিজ উদ্যোগে তাকে যুক্ত করার নির্দেশ দিতে পারে। আপনি যদি কাউকে পার্টি না করেন, অনেক সময় নন জয়েন্ডার, হ্যাঁ, বা মিড জয়েন্ডার বলে না, সেক্ষেত্রে আদালত কিন্তু এটাতে বিবাদী পক্ষের দাবি তুলতে হবে এমনটা না, আদালত নিজ উদ্যোগেও যুক্ত করতে পারে, যুক্ত করার নির্দেশ দিতে পারে কাউকে। ওকে, বিষয়টা ক্লিয়ার? হ্যালো ভাই, একটু কথা বললেন। দেলোয়ার ভাই, দেলোয়ার হোসেন ভাই, ক্লিয়ার? ওকে, আচ্ছা, নোট আজকে পাবে না, নোট পাওয়া যাবে, সমস্যা নেই, যারা পান নাই তাদের জন্য আবার সেন্ড করব। তো নেসেসারি পার্টি যদি বাদ পড়লে ফলাফল কি হবে আমরা একটু দেখি। হ্যাঁ, যে আপনার মামলার যদি নেসেসারি পার্টি বাদ পড়ে সেক্ষেত্রে ফলাফল কি হবে। তো এখানে বলছে যে সাধারণত নন জয়েন্ডার মামলা বাতিলের কারণ নয়। আপনার যদি কাউকে জয়েন না করেন এজন্য যে মামলা বাতিল হবে এমনটা নয়, কিন্তু নেসেসারি পার্টির ক্ষেত্রে এই ব্যতিক্রম প্রযোজ্য। নেসেসারি পার্টির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, এমনি নন জয়েন্ডার যদি কাউকে করেন সেক্ষেত্রে মামলার বাতিলের কারণ হবে না। সেটা আমরা নন জয়েন্ডার যখন পর্ব দেখবো, কিন্তু এই নেসেসারি পার্টি ছাড়া কিন্তু মামলা বাতিল হবে, এটা কিন্তু ব্যতিক্রম। ওকে, আদালত সুমুঠো বা পক্ষের আবেদনে সংযোজনের নির্দেশ দিতে পারেন। আদালত নিজ উদ্যোগে বা পক্ষের যদি বিপক্ষ মানে এই যাদেরকে জয়েন করা হয় নাই, যিনি নেসেসারি পার্টি, তার যে প্রতিপক্ষ, তারা আবেদন করলেও হবে, অথবা সুমুঠো ভাবে আদালত সংযোজনের নির্দেশ দিতে পারেন যে এই মামলায় অমুককে পার্টি করা হোক, বিবাদী পক্ষ করা হোক। চূড়ান্তভাবে না যোগ করলে মামলা ব্যর্থ হতে পারে। যদি আপনি চূড়ান্তভাবে যোগ না করেন সেক্ষেত্রে মামলা ব্যর্থ হইতে পারে। তাহলে আমরা কি পাইলাম যে নন জয়েন্ডারের ব্যতিক্রম হচ্ছে এই নেসেসারি পার্টি। ওকে, এতটুকু ক্লিয়ার ভাই? আস্তে আস্তে বসবেন, ধীরে ধীরে বসবেন, তাহলে মোটামুটি মামলার গভীরে গেলে মজাও পাবেন। হ্যাঁ, আপনি যদি মাঝখান দিয়ে অল্প একটু পড়েন সেক্ষেত্রে মানে অল্প অল্প বুঝে যান, সেক্ষেত্রে কিন্তু ভিতরে গেলে গভীরে কিন্তু তখন হারাই যাবেন, বুঝবেন না যে কোন জায়গা দিয়ে কোন জায়গায় আসলাম। আপনি যদি একটা লাইনে ঢুকান, এর ভিতরে আপনি সেকশন ঢুকাবেন, এর ভিতরে আপনি অর্ডার ঢুকাবেন, এর ভিতরে আপনি রুল ঢুকাবেন, তখন দেখবেন যে আপনার সব ঘটনার সাথে সাথে ঢুকে গেছে। তখন আপনার মনে থাকবে যে এই জায়গা থেকে, এই ঘটনার এই জায়গা থেকে আমার এই সেকশনটা ঢুকছে। ওকে, তো সেকশন 99 সিপিএসি বিস্তারিত আলোচনা আছে এটার বিষয়ে। আমরা দেখি যে এইখানে একটা রোড ম্যাপ করা হয়েছে। চূড়ান্ত না যোগ করলে মামলা ব্যর্থ। চূড়ান্ত ভাবে যদি আপনি যোগ না করেন তাহলে ব্যর্থ, মানে এখানে প্রথম বলছে মামলা খারিজ হতে পারে। নেসেসারি পার্টির জন্য আদালত কার্যকর ডিক্রি দিতে অস্বীকার করবেন। আদালত নেসেসারি পার্টি না থাকলে ডিক্রি দিতে অস্বীকার করবেন। আর সুমুঠো বা পক্ষের আবেদনে সংযোজনের নির্দেশ দিতে পারেন আদালত, যে ঠিক আছে আপনি মামলা তো আনছেন, মামলা বাতিল হবে না, আপনি মামলায় অমুক পার্টি করেন। ওকে, এই হচ্ছে আপনার নেসেসারি পার্টি। তারপরে আমরা দেখি যে
এর কিছু গুরুত্বপূর্ণ বিচারিক নীতি আছে। সেটা কেমন? প্রতিটি মামলায় যাচাই, আদালত প্রতিটি মামলায় নেসেসারি পার্টি আছে কিনা তা যাচাই করে দেখেন। এটা আদালত নিজ উদ্যোগে দেখেন। এটি ন্যায় বিচারের পূর্ব শর্ত। আপনার যদি ন্যায় বিচারের পূর্ব শর্তটা কি, যে আদালত প্রতিটি মামলায় যাচাই করে দেখেন যে প্রপার পার্টি আছে কিনা, নেসেসারি পার্টি আছে কিনা, যাদেরকে পার্টি করা দরকার তাদেরকে পার্টি করা হয়েছে কিনা। ওকে। আর হচ্ছে তথ্য নির্ভর নির্ধারণ, নেসেসারি ও প্রপার পার্টি নির্ধারণ তথ্য নির্ভর, ফ্যাক্ট স্পেসিফিক, প্রতিটি মামলার প্রেক্ষাপটে ভিন্ন হতে পারে। কেমন? নেসেসারি ও প্রপার পার্টির নির্ধারণ তথ্য নির্ভর, তাদের মানে তাদেরকে নির্ধারণ করে তথ্যের ভিত্তিতে। আপনি যে এই একটা মামলা সাবমিট করছেন, এই মামলার তথ্যের উপরে নির্ধারণ করা হয় যে এই নেসেসারি পার্টি কারা হইতে পারে, যাদেরকে আপনি মামলায় বিবাদী পক্ষ করছেন প্রপার তাদের সবাই ঠিক আছে কিনা। যদি আপনার ওই দলিল বা আপনার যে ডকুমেন্টসগুলো আপনি আদালতে সাবমিট করলেন সাপোর্ট হিসেবে আপনার মামলার, সেই সাপোর্টে যদি দেখে যে আরো কাউকে পার্টি করা দরকার, ওকে, সেক্ষেত্রে তখন প্রতিটি মামলার প্রেক্ষাপটে ভিন্ন হতে পারে। কিন্তু এটি হচ্ছে মানে মেইন বিষয় হচ্ছে এইটা, যে আপনার আদালত তথ্য নির্ভর নির্ধারণ করবে ওর ভিতর থেকে। আপনার যে নথি, ওই নথি দেখে মানে আপনার যে প্লেন্ট সাবমিট করছেন ওর সাথে যে সাপোর্টিং নথি দিছেন এইগুলো চেক করবে, চেক করে দেখবে যে আপনার নেসেসারি বা প্রপার পার্টি আছে কিনা। আর ন্যায় বিচারের স্বার্থ কেমন? সঠিক পক্ষ নির্ধারণ ন্যায় বিচারের পূর্ব শর্ত। আপনার একটা আপনি যদি একটা বিষয়ে ন্যায় বিচার করতে যান, সেক্ষেত্রে আপনি দেখা যায় যে একজনের স্বার্থ সংশ্লিষ্ট, তাকে বাদ দিয়েছেন, আপনার সাথে ভালো সম্পর্ক, এই জন্য সেটা তো আপনার ন্যায় বিচার হইল না, উনি তো তখন কিছু সুযোগ পাইল, তাই না? সেক্ষেত্রে বলছে ন্যায় বিচারের স্বার্থে সঠিক পক্ষ নির্ধারণ ন্যায় বিচারের পূর্ব শর্ত, ভুল পক্ষ নিয়ে মামলা চললে সিদ্ধান্ত কার্যকর হয় না। এগুলো সাধারণ নলেজ, এগুলো তো বোঝা যায়, বোঝা যাচ্ছে না? কারণ এগুলো যদি আপনি সরাসরি আইনের ভাষায় সরাসরি পড়েন তাহলে অনেক কিছুই বুঝবেন। এখানে ঘুরে সেই অনেক কথা বলা আছে, কিন্তু প্রপার কথা কিন্তু এইটা। হ্যাঁ, তো পার্টিস টু স্যুট, আমাদের আজকে কি শেখা হয়েছে? পার্টিস টু স্যুট মানে বাদী বিবাদী ও তাদের আইনগত অবস্থান পরিষ্কার হয়েছে, আমরা সেটা পাইছি না। তারপর নেসেসারি পার্টি চিহ্নিত করার পদ্ধতি ও বৈশিষ্ট্য আমরা পাইছি। আর হচ্ছে রাইট টু সু মানে কজ অফ অ্যাকশন ও লোকাস স্ট্যান্ডি এর পার্থক্য আমরা মোটামুটি বুঝছি, আমরা দেখলাম তো আগে, তাই না? তো এই ছিল আমাদের আসলে প্রথম 30 মিনিটসের স্লাইড। তো আমরা এখন 5 মিনিট বিরতি নেই, তারপরে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে ঢুকবো, যে আমাদের ডেভেলপমেন্টে কি আছে দেখি। হ্যাঁ, পরবর্তী অংশ আমরা যে প্রপার পার্টি, মিস জয়েন্ডার, নন জয়েন্ডার এবং ফ্রেম অফ স্যুট, আজকের তো এই বিস্তারিত আলোচনায় আমাদের ডেভেলপমেন্ট অংশ দেখি আমরা, যে আইনের ভিতরে, এটা তো আমরা মেইন সেকশনগুলো পড়লাম, এখন দেখি যে আইনের ভিতরে কিভাবে ঢোকা যায়। ওকে, দেলোয়ার ভাই আপনি তো আনমিউট আছেন মনে হয়, বোঝা যাচ্ছে? এভাবে পড়লে কি আমরা পারবো ইনশাআল্লাহ? কি বোঝেন? ইনশাআল্লাহ আপনারা যখন এই ঘটনার সাথে আপনি সেকশন এবং রুলগুলা টানবেন, ওই অর্ডার, তাহলে দেখবেন কি আপনার কোনো কিছু মুখস্থ করা লাগবে না, আপনার আগের থেকে প্রেশার আরো কমে যাবে। ওই যে মুখস্থ করে অনেক সময় তো পরীক্ষা দেয়, মুখস্থ করে পাশও করে, অনেকে আমি দেখছি পাশ করতে মুখস্থ করে, কিন্তু ওই পাশ করে হয় কি কোর্টের বারান্দায় বারান্দায় ঘোরা লাগে। তখন আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যে যতগুলা সেকশন বা যতগুলো অর্ডার পড়াচ্ছি প্রত্যেকটা কিন্তু আপনার মানে কোর্টে যাওয়ার সাথে সাথেই আপনার লাগবে। যদি আপনি একটা সিভিল মামলা করতে যান প্রত্যেকটা বিষয় লাগবে, আবার যখন আপনি একটা ক্রিমিনাল মামলা করতে যাবেন তখন ক্রিমিনালের যে বিষয়গুলো পড়াবো প্রত্যেকটা বিষয়ই আপনার লাগবে প্রথম থেকে, ফার্স্ট থেকেই। অতএব এগুলো আপনার জানাও দরকার। ভাই আজ বাদে কালকে আপনি কোর্টে যাবেন, আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি একজনের কাছে জিজ্ঞেস করবেন, তখন নিজের কাছেও লজ্জা লাগবে যে আপনি আজকে অ্যাডভোকেট হইছেন, সনদ পাইছেন, কিন্তু আপনি আরেকজনের কাছে জিজ্ঞেস করা লাগে, ভাই এখানে আমার এইটা কি পার্টি জয়েন করা লাগবে? তো এই অমুক ক্লায়েন্ট তো আসছে, ক্লায়েন্টের সামনে বসে বললেন না, পরে পিছনে যাইয়া আরেকজন সিনিয়রের কাছে জিজ্ঞেস করলেন ভাই এটা, তখন সেও কিন্তু আপনাকে আন্ডারমাইন্ড করবে। অতএব এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের এই বিষয়গুলো কিন্তু বাস্তব লাইফের সাথে পড়বেন, তাহলে দেখবেন পড়া না, আপনার নিজের থেকে আপনার প্রয়োজন, এটা টিচারদের প্রয়োজন না, এই বিষয়গুলো জানা কিন্তু আপনার প্রয়োজন।
যে বিচারকরা প্রশ্ন করবে তাদের আপনি না লিখলেও তাদের কিছু আসা যায় না, কিন্তু আপনার লাইফেই কাজে লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বিরতি নেই, আমরা পরবর্তী 5 মিনিট পরে আমি লিংক দিচ্ছি। ঠিক আছে ভাই, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ। যে আপনার চলতে পারে, তার প্রপার পার্টি হচ্ছে যার উপস্থিতি মামলার সম্পূর্ণ বা কার্যকর নিষ্পত্তির জন্য অপরিহার্য নয়, অর্থাৎ তিনি না থাকলেও মামলার কার্যকর মানে নিষ্পত্তি করা যাবে, কিন্তু বিরোধপূর্ণ সুবিধাজনকভাবে নিষ্পত্তির জন্য সহায়ক হিসেবে কাজ করবে এই প্রপার পার্টি। আর এর মূল বৈশিষ্ট্য হচ্ছে মামলা তাকে ছাড়াও চলতে পারে, তবে ন্যায় বিচারে কিছুটা অসম্পূর্ণ থাকতে পারে। আর এখানে বলছে আপনার প্রপার পার্টি বেটার জাস্টিস, ঠিক আছে, ন্যায় বিচারকে আরো পূর্ণাঙ্গ করে। প্রপার পার্টি থাকলে আপনার বেটার জাস্টিস হবে, তখন ন্যায় বিচারটা পূর্ণাঙ্গভাবে করা যাবে, কিন্তু ছাড়াও মামলা চলে। এই বিষয়টা হচ্ছে প্রপার পার্টি। তা আমরা দেখি যে প্রপার পার্টি আর নেসেসারি পার্টির মধ্যে পার্থক্যটা কি। পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই টেবিল ভিত্তিক উত্তর কিন্তু আসতে পারে অনেক সময়, যে আপনার প্রপার পার্টি আর নেসেসারি পার্টির মধ্যে পার্থক্য করুন, তখন কিন্তু আপনার এই বিষয়টা লিখতে হবে, এবং এইভাবে লিখলে আপনি ভালো মার্কস আর্ন করতে পারবেন। তো এখানে বলছে যে আপনার উপস্থিতির দিক থেকে নেসেসারি পার্টি হচ্ছে বাধ্যতামূলক, একটা মামলায় নেসেসারি পার্টি ছাড়া মামলা চলবে না বা মামলার পূর্ণাঙ্গ রায় দেওয়া যাবে না, কিন্তু প্রপার পার্টি হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ তিনি না থাকলেও মামলা চালানো যাবে, কিন্তু ন্যায় বিচারের সাথে তিনি থাকলে বিচারটা একটু ভালোভাবে মানে পুরোপুরি বিচারটা করা যাবে আইনগত ভাবে। ক্লিয়ার? আর অনুপস্থিতির প্রভাব বলছে যে কার্যকর ডিক্রি অসম্ভব, যদি নেসেসারি পার্টি না থাকে সেক্ষেত্রে কার্যকর ডিক্রি দেওয়া যাবে না। আর প্রপার পার্টি যদি আপনার না থাকে সেক্ষেত্রে মামলা চলতে পারে, তবে তারা থাকলে ওই যে কথাটা বললাম যে আপনার ন্যায় বিচারের স্বার্থে প্রপার পার্টি থাকলে সেটা মামলার জন্য সুবিধা হবে। আর এর প্রতিকার হচ্ছে সরাসরি দাবি করা হয়, আর সরাসরি দাবি নাও হতে পারে। ঠিক আছে, আপনার নেসেসারি পার্টি হচ্ছে আদালত সুমোটো হয়ে বা প্রতিপক্ষের সরাসরি দাবি করে করা হয় যে নেসেসারি পার্টি মামলায় যোগ করো, আর এখানে হচ্ছে সরাসরি দাবি নাও হতে পারে। অনেক সময় আদালত বলবে না যে আপনি পার্টি যোগ করেন, বা ওই পক্ষ বলবে না, ওভাবে না বললে আপনি পার্টি যোগ না করলে সমস্যা নেই প্রপার পার্টি, সেক্ষেত্রে মামলার রায় দেওয়া যাবে, কিন্তু ন্যায় বিচারের সাথে থাকলে ভালো। আর আদালতের ক্ষমতা হচ্ছে সুমুঠভাবে যুক্ত করার নির্দেশ দেয়, কোন ক্ষেত্রে? নেসেসারি পার্টির ক্ষেত্রে, কিন্তু প্রপার পার্টির ক্ষেত্রে বিবেচনার ভিত্তিতে যুক্ত করা। আদালত অনেক সময় মনে করতে পারে যে অমুককে মামলা যুক্ত করেন, কিন্তু আবার অনেক সময় নাও করতে পারে, যে তাদেরকে না করলেও মামলার বিচার করা যাবে। ওকে, বুঝতে পারছি স্যার। আর সিভিল প্রসিডিং এ প্রপার পার্টির গুরুত্ব কি? আমরা এই যে আমরা তো সিভিল আমাদের পড়ি কি, সিপিসি পড়ি না, সিভিল প্রসিডিউর কোড। তাই সিভিল প্রসিডিং এর ক্ষেত্রে প্রপার পার্টির গুরুত্বটা কি আমরা একটু দেখি। সম্পূর্ণ বা ন্যায় বিচার, মাল্টিপ্লিসিটি অফ লিটিগেশন রোধ, আর একটা হচ্ছে আদালতের সময় ও সম্পদ সঞ্চয়। অর্থাৎ আমরা দেখি যে কি বিষয়টা। তো এখানে বলছে যে সকল সংশ্লিষ্ট পক্ষকে অন্তর্ভুক্ত করে বিচারকে আরো পূর্ণাঙ্গ ও ন্যায়সঙ্গত করে তোলে। প্রপার পার্টি থাকলে কি হবে? এটা কিন্তু প্রপার পার্টির গুরুত্ব, আপনার নেসেসারি পার্টি না। হ্যাঁ, একটু দেখেন যে প্রপার পার্টির কিন্তু এটা সম্পূর্ণ ন্যায় বিচারের দিক থেকে সকল সংশ্লিষ্ট পক্ষকে অন্তর্ভুক্ত করে বিচারকে আরো পূর্ণাঙ্গ ন্যায়সঙ্গত করে তুলবে। ওই যেটা বললাম যে প্রপার পার্টি থাকলে বিচারটা একটু পূর্ণাঙ্গ এবং ন্যায়সঙ্গত হয়। আর দ্বিতীয় যেটা বলছে যে একই বিষয়ে বারবার মামলার সম্ভাবনা কমায়। এই যে মাল্টিপ্লিসিটি অফ লিটিগেশন, এটা রোধ করে কিভাবে?
একই বিষয়ে বারবার মামলার সম্ভাবনা কম হয়। অর্থাৎ আপনি যদি প্রপার পার্টি না থাকে, দেখা যায় এখানে অনেক সময় পরবর্তীতে আবার এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন উঠলে তখন আবার মামলা চালু অন্যভাবে মামলা চালু হইতে পারে, কারণ তাদের তো ওই ক্ষেত্রে কিছুটা সংশ্লিষ্ট থাকে। বুঝতে পারছেন বিষয়টা? এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার 2 এর মূল নীতির সাথে কিন্তু যুক্ত। এই বিষয়টা মনে রাখবেন। এই যে মাল্টিপ্লিসিটি অফ লিটিগেশন, এটা রোধ করার ক্ষেত্রে রোধ এটা আছে কোথায়? অর্ডার 2 এর মূলনীতির সাথে কিন্তু সংযুক্ত। এই বিষয়ে বারবার মামলার সম্ভাবনা কমায়। আর আদালতের সময় ও সম্পদ সঞ্চয় কিভাবে? একসাথে সব পক্ষের বিরোধ নিষ্পত্তি করায় আদালতের সময় ও সম্পদের সাশ্রয় হয়। একই সাথে সবার নিষ্পত্তি হয়ে গেল। এগুলো হচ্ছে কি আপনার ওই যে দেখা যায় না যে অনেক সময় বাটোয়ারা মামলা টামলা হয় বা অনেক বিষয়, তখন দেখা যায় আশেপাশে যাদের থাকে তাদেরকেও মামলায় আপনার পক্ষ করা লাগে। হ্যাঁ, তো ওই বিষয়ের সাথে অনেকটা যুক্ত কিন্তু এই প্রপার পার্টি গুলো। যে প্রপার পার্টি অনেক সময় দেখা যায় আপনার জমির পাশের যখন আপনি মানে সীমানা নির্ধারণের কোনো বিষয় নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়, তখন আশেপাশের যাদের জমি আছে তাদেরকেও কিন্তু মামলায় পার্টি মানে বিরোধী পক্ষ করা লাগে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি স্যার। এই বিষয়ে যদি প্রপার পার্টি যদি যুক্ত না হয়, তার পরবর্তীতে আমার নতুন মামলার একটা উদ্ভবের একটা ইয়ে থাকে। হ্যাঁ, আপনার দেখা গেল আপনারে মাইপে দিয়ে গেল জায়গা, এক জায়গা দিয়ে, কিন্তু পাশের লোকের তখন কমে গেল। হ্যাঁ, তখন তো উনি আবার মামলা করবে। ঠিক আছে, তার পাশের লোকজনের আবার কমে যাবে, তখন সে আবার মামলা করবে, তখন তো মামলা চলতেই থাকবে একবারে। এই কথাটাই বলছে যে এইটাই বলছে যে মাল্টিপ্লিসিটি অফ লিটিগেশন রোধ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অর্ডার 2 এর সাথে মূলনীতির সাথে যুক্ত। এইগুলো একটু টুকটাক যদি আপনি লিখে রাখেন বা নোট করে রাখেন, দেখবেন যে একদম আস্তে আস্তে আর যদি একবার দুইবার দেখেন তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন দেখবো যে আসলে মিসজয়েন্ডার অফ পার্টিস, অর্থাৎ ভুলভাবে বা অপ্রয়োজনীয় ভাবে কোনো পক্ষকে মামলায় যুক্ত করা। আপনি যদি ভুলে কাউকে, যাকে আপনার পার্টি করার দরকার নাই, তাকে আপনি পার্টি করে ফেলছেন, মানে এই দেখা যায় যে এই মামলা আপনার যে বিরোধীয় বিষয়টা, এই বিরোধীয় বিষয়ের সাথে তার কোনো সংযুক্তি নেই। এখন এমন লোককে যদি আপনি পার্টি করেন, তাহলে আদালত সেই ডিক্রিটা দিবে কার উপরে? তাকে তো মামলায় পার্টি করার কোনো মানে মূল্যই নেই। আপনি একজনের তো খালি খালি হয়রানি করতে পারবেন না, পারবেন? এটা ন্যায় বিচার হবে? হবে না। সেক্ষেত্রে বলছে মিসজয়েন্ডার অফ পার্টিস, অর্থাৎ ভুলভাবে বা অপ্রয়োজনীয়ভাবে কোনো পক্ষকে মামলায় যুক্ত করা, অর্থাৎ হ্যাঁ, মিসজয়েন্ডার অফ প্লেন্টিফ, ভুল বাদীকে মামলায় যুক্ত করা যার কজ অফ অ্যাকশন নেই। অর্থাৎ আপনি জয়েন্ট একটা মামলায় আপনি এমন লোককেও বাদী বানাইলেন যার সাথে ওই ঘটনা মানে ওই বিষয়ের সাথে তার কোনো সম্পর্কই নেই, তখন সে হচ্ছে মিসজয়েন্ডার অফ প্লাইন্টিফ। আর মিসজয়েন্ডার অফ ডিফেন্ডেন্ট কারা? যারা ভুল বিবাদীকে যুক্ত করা, অর্থাৎ যার সাথে বিরোধের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনি রহিমের নামে জায়গা, আপনি রহিমকেও আসামি করছেন, সাথে করিমকেও আসামি করছেন, তাহলে করিমকে আপনি করিমের ওখানে কোনো স্বার্থ নাই, তাহলে করিমকে আপনি মিসজয়েন্ডার করে ফেলছেন। ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি যে মিসজয়েন্ডারের প্রভাব বা প্রতিক্রিয়াটা কি। হ্যাঁ, মামলা বাতিলের কারণ নয়। মিসজয়েন্ডার সাধারণত মামলা সম্পূর্ণ বাতিলের কারণ হয় না। আরেকটা হচ্ছে স্ট্রাইক আউট করা যায়। আদালত ভুল পক্ষকে বাদ দেওয়ার নির্দেশ দিতে পারে। আদালত বলতে পারে যে ঠিক আছে, আপনি তো মামলা সাবমিট করছেন, কিন্তু আপনি ওনাকে তো মিসজয়েন্ডার করে ফেলছেন, আপনি অমুক বিবাদীকে মিসজয়েন্ডার করে ফেলছেন, তো আপনি এটা সংশোধন করে ভুল পক্ষকে আপনি বাদ দিয়ে তারপরে মামলা সাবমিট করেন, এভাবে একটা নির্দেশ দিতে পারে। আর হচ্ছে কুরাবল ডিফেক্ট। হ্যাঁ, এটা কেমন? এটা হচ্ছে একটি সংশোধনযোগ্য ত্রুটি। কুরাবল ডিফেক্ট হচ্ছে একটা সংশোধনযোগ্য ত্রুটি, মামলার সাবস্ট্যান্টিভ মেরিটকে প্রভাবিত করে না। আর ওয়েভার হতে পারে, যথাসময়ে আপত্তি না তুললে বিষয়টি ওয়েভ হতে পারে। এই চারটে হচ্ছে আপনার প্রতিকার বা প্রভাব। নন জয়েন্ডার অফ পার্টিস, তো আমরা দেখি যে নন জয়েন্ডার কারা? আমরা তো মিসজয়েন্ডার দেখলাম। হ্যাঁ, করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটাই হচ্ছে নন জয়েন্ডার। তাহলে আমরা দেখি যে নন জয়েন্ডার হচ্ছে এমন কোনো প্রয়োজনীয় নেসেসারি বা প্রপার ব্যক্তিকে মামলায় যুক্ত না করা যার যুক্ত হওয়া উচিত ছিল, নাকি? এটা না নন জয়েন্ডার কি বলছে, এমন কোনো প্রয়োজনীয় মানে নেসেসারি প্রপার যে ব্যক্তিকে মামলায় যুক্ত করা প্রয়োজন ছিল কিন্তু মানে যুক্ত না করা, যুক্ত করা হয় নাই, যার যুক্ত হওয়া উচিত ছিল, মানে যুক্ত করার প্রয়োজন ছিল, ঠিক আছে? যুক্ত করা তার মানে নেসেসারি পার্টিস যেটাকে আমরা হ্যাঁ, বলতে হ্যাঁ। চাই। আর নেসেসারি পার্টিস বাদ গেছে আর কি স্যার, ওটা নেসেসারি পার্টিস ছাড়া মামলা হচ্ছে না স্যার, এটাই হচ্ছে স্যার নন জয়েন্ডার। তো সাধারণ প্রভাবটা কি? সাধারণ ক্ষেত্রে মামলা বাতিল হয় না, কিন্তু নেসেসারি পার্টি না থাকলে কার্যকর ডিক্রি সম্ভব নয়। আপনি যদি একজন ব্যক্তি আপনার এই মামলায় যুক্ত করা প্রয়োজন ছিল, আপনি যুক্ত করেন নাই ভুলবশত, সেক্ষেত্রে আপনার আপনি যাদেরকে বাদী করছেন শুধু তাদের বিরুদ্ধে তো ডিক্রি দিলে তো তার বিরুদ্ধেও চলে যাবে, এখন তাকে তো আপনি পার্টিই করেন নাই। বিষয়টা বুঝতে পারছেন? এজন্য বলছে এই নেসেসারি পার্টি, ঠিক আছে? আর এর ব্যতিক্রম কি? যেসব ক্ষেত্রে আইন সুনির্দিষ্টভাবে সব নেসেসারি পার্টিকে যুক্ত করা বাধ্যতামূলক করে। এটা কেমন? নন জয়েন্ডারের ক্ষেত্রে নেসেসারি পার্টি অনুপস্থিত থাকলে কার্যকর ডিগ্রি সম্ভব নয়, যথাসময় আপত্তি না তুললে অবজেকশন ওয়েভ হতে পারে। নন জয়েন্ডার রাইট পার্টি মিসিং, অর্থাৎ যখন আপনি একজন পার্টি থাকার কথা ছিল সে যখন মিসিং হয়ে যাবে সেটা হচ্ছে নন জয়েন্ডার। আর মিস জয়েন্ডার কি? কাজী মেহেদী হাসান ভাই বলেন, মিস জয়েন্ডার কি? তার মামলার সাথে কোনো স্বার্থ নেই স্যার, তাকে হচ্ছে মামলায় যদি ভুলভাবে যুক্ত হয়ে যায় স্যার, সেটা তাহলে এই নন জয়েন্ডার আর মিস জয়েন্ডার এই দুইটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুইটা আবার যদি আপনি গুলিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কস পাবেন না, যদি ভুলবশত আপনি নন জয়েন্ডারের জায়গায় মিস জয়েন্ডার লিখে ফেলেন। তাহলে আপনি বলেন যে মিস জয়েন্ডার হচ্ছে যে যার মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই স্যার, মানে মামলার তার কোনো স্বার্থ নাই, সেমন ব্যক্তিকে যদি স্যার হচ্ছে আপনার মামলায় যুক্ত করা হয় তা ওনাকে হচ্ছে মিস জয়েন্ডার বলে স্যার। আর নন জয়েন্ডার মানে প্রয়োজনীয় পক্ষ যার দিনার ছাড়া মামলা অসম্ভব হয়ে যায়, তা তিনাকে যদি যুক্ত না করা হয় সেটাকে স্যার নন জয়েন্ডার বলে। ওকে, থ্যাংক ইউ। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ? তো আমরা দেখি যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডারের পার্থক্যগুলো কি কি, হ্যাঁ? প্রথমত হচ্ছে ভুল পক্ষ যুক্ত করা, আর হচ্ছে সঠিক পক্ষ বাদ দেওয়া, এই একটা বৈশিষ্ট্য গেল। আর একটা বৈশিষ্ট্য গেছে স্ট্রাইক আউট করা যায়, আর এটা হচ্ছে পক্ষ সংযোজনের নির্দেশ দেওয়া যায়, এই দুইটা গেল। তারপর আপনার সাধারণ কম গুরুতর কোনটা? মিস জয়েন্ডার। কিন্তু নন জয়েন্ডারের ক্ষেত্রে নেসেসারি পার্টির ক্ষেত্রে গুরুতর, কিন্তু এটা ছাড়া কিন্তু আপনার ডিগ্রি হবে না, হ্যাঁ? কিন্তু মিস জয়েন্ডার থাকলেও কিন্তু আপনার ডিগ্রি দিয়ে দিতে পারে অনেক সময়। আর ডিগ্রির প্রভাব সাধারণত প্রভাবিত হয় না, আর এটা এই কথাটাই বলছে যে নেসেসারি পার্টি হলে ডিগ্রি অকার্যকর। তাহলে আমরা মোটামুটি যদি মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডারের আমাদের আপনার বিস্তারিত যদি তুলনা জিজ্ঞেস করে পরীক্ষার খাতায়, তো আমরা এই 4-5টা বিষয় লিখতে পারবো, সমস্যা হবে? জি স্যার, এর 4-5টা বিষয় ইনশাআল্লাহ লিখতে পারবো স্যার। এতটুকু লিখলেই আপনি ভালো মার্কস আর্ন করতে পারবেন, বেশি লেখার প্রয়োজন নেই। আপনি যদি কম কথায় অল্পতে বুঝাইতে পারেন সেক্ষেত্রে অহেতুক বাক্য ব্যয় করে লাভ কি? আমাদের যে প্রমোদ চৌধুরীর একটা আছে না, পড়ছিলাম ছোটবেলায়। হ্যাঁ স্যার, প্রমোদ চৌধুরী, জি স্যার। হ্যাঁ, তো এই কথাটাই যে আমরা আইনের ক্ষেত্রে আইন এমনই একটা বিষয়, আপনি যদি অল্প কথায় আইনের বেসিক বুঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি কেন ঘুরে পিছিয়ে ভাই এই সাংস্কৃতিক ভাষা মানে হিব্রু ভাষা মিলেই টিলেই বলতে যাবেন? আপনি সোজা বাংলায় বলবেন যে স্যার এইটা জিজ্ঞেস করছেন, আমি এইটাই বললাম, সেক্ষেত্রে আপনাকে মার্কস দিবে। স্যার, টিচাররা চায় না যে আপনি বইয়ের ভাষায় লেখেন, তারা চায় কি? তারা চায় আপনি আপনারা কি বুঝছেন আপনি নিজের ভাষায় লেখেন।
আর নিজের ভাষাটা যখন লিখবেন তখন আমাদের আঞ্চলিক ভাষা চলে আসবে, আমাদের মানে সাধু ভাষা চলে আসবে, চলতি ভাষা চলে আসবে। তো মোটামুটি চেষ্টা করবেন চলতি ভাষায় লিখলে চলতি ভাষাই, সাধু ভাষা ইউজ করলে সাধু ভাষাই ইউজ করবেন। কোনো প্রশ্নে মানে দুইটা জড়ানো ঠিক না। হ্যাঁ, আপনি জড়াইলে যে আপনাকে মার্কস দিবে না এমনটা না, কিন্তু দেখা যায় যে একটু পড়তে তাদের সমস্যা হয়, বা বুঝতে মানে পড়তে না বুঝতে সমস্যা হয়। পড়তে তো পারবে যেহেতু আপনি ভালোভাবে লিখবেন, কিন্তু অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার হয় না, যে একটা জিনিস আপনি সাধু ভাষায় লিখছেন আবার পাশাপাশি আর একটা বিষয় চলতি ভাষায় লিখছেন, তখন দেখা যায় দুইটা কনসিস্টিং হয় না ভালো। জি স্যার। ওকে, এই বিষয়টা মাথায় রাখলে আপনি যে ভাষাই লেখেন আপনার নিজের মতো করে লেখেন, দেখবেন যে আপনি মার্কস পাবেন। আপনার মুখস্থ করার দরকার নাই ভাই, খালি খালি ব্রেনে প্রেসার দিয়ে লাভ নাই এই বয়সে। তো প্রাসঙ্গিক আইনি বিধান আমরা কি কি পাইলাম? এই যে বিষয়গুলো পড়া, অর্ডার 1, রুল 1 থেকে 13 আমাদের কিন্তু দেখতে হবে। হ্যাঁ, আমরা যে নোট দিব এখান থেকে একটু দেখবেন, ঠিক আছে? মোটামুটি এগুলো একবার যদি দেখেন আপনি লিখতে পারবেন। এগুলো কিন্তু বেশি একটা কঠিন জিনিস না, ঠিক আছে? এগুলো মানে কমন জিনিস, আপনার মাথার ভিতরে এমনিতেই আসবে। ওই ধরনের প্রশ্ন আসলে যে এই যে বিষয়গুলো, যেমন মিস জয়েন্ডার কি, নন জয়েন্ডার কি, এগুলো ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট মার্কস, কিন্তু আপনি প্রপার মার্কস পাবেন। যদি আপনি 3 থাকে মার্কস 3ই পাবেন একটা টিকায়। হ্যাঁ, যদি আপনার 5 থাকে 5ই পাবেন, কিন্তু এখানে কিন্তু আপনার মার্কস কাটতে পারবে না যদি ভালোভাবে লিখতে পারেন। তারপরে আমরা দেখি পার্টিস টু স্যুট সংক্রান্ত বিস্তারিত বিধান দেখলাম। তারপর নন জয়েন্ডার মিস জয়েন্ডারের প্রভাব বা ডিগ্রি বাতিল হবে না যদি না মেরিটকে প্রভাবিত করে। সেক্ষেত্রে দেখলাম যে আসলে এই নন জয়েন্ডার থাকলে যেমন মামলার মেরিট এই থাকে না, আপনার বাতিল হয়। আর কি দেখলাম? ক্রস রেফারেন্স যেটা দেখলাম, যে পার্থক্যগুলো দেখলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার স্যুট কি এবং কেন। একটি মামলা কিভাবে গঠিত উপস্থাপিত হবে তার কাঠামো নির্ধারণ করে ফ্রেম অফ স্যুট। এটা তো বোঝা যাচ্ছে যে একটা মামলার ফ্রেম, আপনার একটা ঘরের ফ্রেম বানায় না প্রথমে, যে আপনার কাঠের ঘর বানায়, আপনার খুঁটি দেয়, তারপরে কি দেয় আপনার আড়াআড়ি কি জানি একটা দেয়, ওটাকে কি বলে? খুঁটি বা স্যার ওয়াল জাতীয় স্যার আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আপনি যদি একটা বিল্ডিং বানান সেখানে তো আপনার পিলার করে। হ্যাঁ, তো এই ফ্রেম অফ স্যুটটা হচ্ছে এরকম একটা বিষয়, যে মামলা কিভাবে গঠিত, মামলার গঠন। হ্যাঁ, এটা তো মোটামুটি সাধারণভাবে বোঝা যায়। এর উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ও কার্যকর বিচার নিশ্চিত করা এবং একই বিষয়ে একাধিক মামলা এড়ানো। যখন আপনি একটা ফ্রেমের ভিতরে আনবেন, আপনার এই বিষয়ে তো আবার পরবর্তীতে মামলা আনলে ওই একই ফ্রেমে আপনার ওই যে আমরা দেখি না মোবাইলে, যখন আপনি একটা বিষয় থাকে আর একটা কমন পড়ে যায়, তখন ওটা ই করে, মানে একটা সাউন্ড দেয় যে তোমার একই বিষয় হয়ে গেছে, আপনি যখন কাউকে কপি করবেন। জি, মাহমুদুর রহমান ভাই কিছু বলছিলেন নাকি? মাহমুদুর রহমান ভাই আপনি কিছু বলছিলেন? হ্যালো। জি না স্যার, আমি তো এমসিকিউ তে ক্লাস করবো স্যার, আমি রিটেনটা তাই এমনি জয়েন করতে আছি। ও আচ্ছা, ঠিক আছে, থাকেন, সমস্যা নাই, শোনেন না, এগুলা শুনলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এর নিয়ন্ত্রণকারী বিধান হচ্ছে অর্ডার 2 সিপিসি, ফ্রেম অফ স্যুট সংক্রান্ত মূল আইন। ওকে, এই ফ্রেম অফ স্যুটটা নিয়ন্ত্রণ করে অর্ডার 2 আমাদের সিভিল প্রসিডিউর কোড। তাই ফ্রেম অফ স্যুটের মূলনীতি কি? একত্রীকরণ নীতি, একই বাদীর বিরুদ্ধে সব কজ অফ অ্যাকশন একত্রে অন্তর্ভুক্ত করার প্রবণতা। একক মামলা নীতি, মামলা এমনভাবে গঠিত হবে যেন একই বিষয়ে ভবিষ্যতে আলাদা মামলার প্রয়োজন না হয়। আর এর সুবিধা নীতি কি? আদালতের এখতিয়ার ও পক্ষগণের সুবিধা বিবেচনায় রাখা হয়। এই নীতিগুলোই মূলত অর্ডার 2 রুল 1 থেকে 7 এর মধ্যে বিস্তৃত আছে, একটু দেখে নেবেন ভালো করে নোট থেকে। হ্যাঁ, তারপরে দেখি যে কজ অফ অ্যাকশন ও ফ্রেম অফ স্যুটের সম্পর্ক কি। একটা মামলার আমরা যে পড়লাম গত ক্লাসে কজ অফ অ্যাকশন আর এই ফ্রেম অফ স্যুটের সম্পর্কটা কি। কজ অফ অ্যাকশন মামলার ভিত্তি, যে ঘটনার কারণে মামলা দায়েরের অধিকার জন্মায়। কজ অফ অ্যাকশন না থাকলে তো আপনার মামলাই জন্মাবে না, ঠিক আছে? আর ফ্রেম অফ স্যুট হচ্ছে নির্ধারণ করে সেই কজ অফ অ্যাকশন কিভাবে মামলায় প্রেজেন্ট করবেন আপনি। বিষয়টা বুঝতে পারছেন কাজী ভাই?
স্যার বুঝতে পারছি স্যার, একদম স্যার ক্লিয়ার স্যার। যাক আলহামদুলিল্লাহ। এর ফলাফলটা কি? একটি সুনির্দিষ্ট ও সুসংগঠিত ফ্রেম অফ স্যুট কার্যকর প্রতিকার নিশ্চিত করে। একটি সুনির্দিষ্ট ও সুসংগঠিত ফ্রেম অফ স্যুট কার্যকর প্রতিকার নিশ্চিত করে। ঠিক আছে, একটা মামলা কার্যকর প্রতিকার নিশ্চিত করে এবং এটি একটি সুনির্দিষ্ট সুসংগঠিত ফ্রেম অফ স্যুট। আর পরীক্ষায় যে বিষয়টা আপনার পরীক্ষার জন্য মনে রাখতে হবে, কজ অফ অ্যাকশন ও ফ্রেম অফ স্যুটের সম্পর্ক আলোচনা করুন, এই কাঠামোয় ব্যবহার করুন। এরকম যদি আসে সেক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনার লিখতে হবে। হ্যাঁ, যে কজ অফ অ্যাকশন মামলার ভিত্তি, যে ঘটনার কারণে মামলার দায়েরের অধিকার জন্মায়। ফ্রেম অফ স্যুট হচ্ছে নির্ধারণ করে সেই কজ অফ অ্যাকশন কিভাবে মামলায় প্রেজেন্ট করা হবে। আর এর ফলাফলটা হচ্ছে একটি সুনির্দিষ্ট সুসংগঠিত ফ্রেম অফ স্যুট কি করে? কার্যকর প্রতিকার নিশ্চিত করে। ওকে, জি স্যার। স্যার এগুলো আছে ওই পিডিএফ এ দেওয়া থাকবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এ সবকিছুই দেওয়া আছে, দেখবেন, আমি ক্লাসের পরে দিয়ে দেব। জয়েন্ডার অফ জি স্যার। কজেস অফ অ্যাকশন। এখন আমরা দেখি যে জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, একই বাদী একাধিক কজ অফ অ্যাকশন একই মামলায় অন্তর্ভুক্ত করতে পারেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। যদি আপনার একই মানে একই বাদীর যদি অনেকগুলো কজ অফ অ্যাকশন থাকে, হ্যাঁ কয়েকটা, সেগুলোকে একটা মামলায় অন্তর্ভুক্ত করতে পারেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। এটা কেন? এটা যদি সাধারণভাবে আপনি দেখেন, মানে বইয়ের বাইরে কথা বলি, যে একটা ব্যক্তি যদি 10টা মামলা চালাইতে যায়, সেক্ষেত্রে তার কিন্তু ওই 10টা মামলার পিছনে তার সময় দেওয়া, অর্থ ব্যয় করা অনেক ব্যয়বহুল, তাই না? আলাদা আলাদা কজ অফ অ্যাকশনে যদি মামলা করতে যায়, সেক্ষেত্রে এই সুবিধাটা তাকে দিচ্ছে জয়েন্ডার কজ অফ অ্যাকশন, অর্থাৎ একই বাদী একাধিক কজ অফ অ্যাকশন একই মামলায় অন্তর্ভুক্ত করতে পারেন, তবে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। সেগুলো কি কি আমরা দেখব। একত্রীকরণের অধিকার। তা আমরা দেখি যে একাধিক কজ অফ অ্যাকশন একই প্লায়েন্টে যুক্ত করা যায়। উদ্দেশ্যটা কি? ওই যে আমরা বললাম মাল্টিপ্লিসিটি অফ লিটিগেশন এড়ানো। হ্যাঁ, একই বিষয়ে বারবার মামলা রোধ করা, যে আপনি একই বিষয়ে ওই বেসের লোকজন ডিস্টার্ব করতেছে, এমসিকিউ আছে। আচ্ছা দাঁড়ান, আর একটু পরে শেষ করে দিই ক্লাসটা। হ্যাঁ, মাল্টিপ্লিসিটি অফ লিটিগেশন এড়ানো, একই বিষয়ে বারবার মামলা রোধ করা। আর আদালতের ক্ষমতা হচ্ছে প্রয়োজনে পৃথক বিচারের নির্দেশ দিতে পারেন। জয়েন্ডার সবসময় অবাধ নয়, এখতিয়ার প্রকৃতি ও পক্ষগণের স্বার্থ বিবেচনায় নেওয়া হয় এই ক্ষেত্রে। হ্যাঁ, প্রাসঙ্গিক আইনি বিধান। অর্ডার 1 মকদ্দমার পক্ষসমূহ পরিপূরক, আর অর্ডার 2 হচ্ছে নিয়ম 1 থেকে 7 মকদ্দমার কাঠামো মূল বিধান। অর্ডার 2 রুল 1 থেকে 7 দেখবেন। ওকে মেহেদী হাসান ভাই, ফ্রেম অফ স্যুট সংক্রান্ত মূল বিধানটা একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, অর্ডার রুলের 1 থেকে 7, আর ক্রস রেফারেন্সটা পড়বেন অর্ডার 2 এর এবং অর্ডার 1, যেটা হচ্ছে আপনার ওই যে কোন কোন বিষয়গুলো পার্থক্যগুলো একটু দেখবেন ভালো করে। বিআর অ্যাক্ট অনুযায়ী নির্ভুলভাবে রুল নম্বর উপস্থাপন করতে হবে, কিন্তু এই জন্য আপনারা একটু বারবার এগুলো দেখবেন। প্রয়োজনে একটা বিষয়ের সাথে আর একটা বিষয় তুলনা করবেন, তাহলে দেখবেন যে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেম অফ স্যুট ভার্সেস কজ অফ অ্যাকশন। ফ্রেম অফ স্যুট হচ্ছে কাঠামো নির্ধারণ করে, আর কজ অফ অ্যাকশন হচ্ছে মামলার ভিত্তি। আর অর্ডার 1 ভার্সেস অর্ডার 2 হচ্ছে পক্ষ নির্ধারণ করে, আর একটা হচ্ছে মামলার গঠন নির্ধারণ করে। পরস্পর সম্পর্ক উভয়ই একটি কার্যকর ও সম্পূর্ণ মামলার জন্য পরস্পর সম্পূরক। এই তুলনা অর্ডার 1 ও অর্ডার 2 এর মধ্যে বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে, যা পরীক্ষায় প্রায় জিজ্ঞাসা করে। এটা কিন্তু আপনার ভাইবের জন্য অনেক সময় কিন্তু মনে রাখবেন এই বিষয়গুলো। অর্ডার 1 অর্ডার 2, এই যে মামলার আপনার কাঠামো নির্ধারণ করে, ফ্রেম অফ স্যুট, কজ অফ অ্যাকশন কি, এইসব বিষয়ে কিন্তু ছোট ছোট প্রশ্ন করে ভাই, এবং আপনার এই বড় প্রশ্নের ভিতরে কিন্তু টিকে আকারে আসে। ঠিক আছে, আর আমরা দেখি যে বিগত 15 বছরের পরীক্ষায় আসলে কি কি প্রশ্ন আসছে, এই যে আমরা যে যতটুকু পড়লাম এর ভিতর থেকে। তো অনেক সময় জিজ্ঞেস করে যে নেসেসারি পার্টি কি, বলতে পারবেন না? নেসেসারি পার্টি ও প্রপার পার্টির মধ্যে পার্থক্য লিখুন, পারবেন? মিড জয়েন্ডার ও নন জয়েন্ডারের ব্যাখ্যা করুন। মিড জয়েন্ডার এবং নন জয়েন্ডারের ব্যাখ্যা করতে বলতে পারে। ফ্রেম অফ স্যুটস বলতে কি বোঝায়? কজ অফ অ্যাকশন ও ফ্রেম অফ স্যুটস এর মধ্যে সম্পর্ক আলোচনা করুন, এই যে আমরা একটু আগে পড়লাম। হ্যাঁ, আর প্রবলেম বেসড যে কোশ্চেন গুলো আসছে বিগত দিনে, সেগুলো হচ্ছে নেসেসারি পার্টি বাদ পড়লে মামলার ফলাফল কি হবে, তখন আপনি
ওইভাবে আপনার আমাদের যে মেথড, হ্যাঁ কি বলেন তো আমাদের মেথডটা? DAWSC স্যার। DAWSC, এটা মনে রাখলেই আপনি দেখবেন যে প্রবলেম কোশ্চেন যা আসুক, আপনি যেখান থেকে আসুক যেভাবে আসুক লিখতে পারবেন, যদি ধারা নাম্বারটা আপনার মনে থাকে। পারবেন না? স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি ভুল পক্ষকে বিবাদী করলে আদালত কি করবে। এই ধরনের প্রশ্ন আসছে। প্রপার পার্টি যুক্ত না করলে কি প্রভাব পড়বে, আর একই প্লেন্টে একাধিক কজ অফ অ্যাকশন যুক্ত করা যাবে কিনা। হ্যাঁ, এই বিষয়ে আপনি মোটামুটি আমরা আমাদের ইয়েতে আছে, নোটে আমরা দিয়ে দেব, আপনি একটু ভালোভাবে দেখবেন। একবার দুইবার দেখলে আপনার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই কাঠামোতে প্রবলেম কোশ্চেন সবসময় এই DAWSC এই কাঠামোতে সাজাবেন, তাহলে দেখবেন যে আপনি পরীক্ষার মান ভালো থাকবে। নেসেসারি পার্টি না থাকলে কার্যকর ডিক্রি সম্ভব নয়। প্রপার পার্টি ছাড়াও মামলা চলতে পারে, তবে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য তাকে যুক্ত করা ভালো। অর্ডার 1 অর্ডার 2 এর মধ্যে পার্থক্য স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে সবসময়, যখন করবেন এই বিষয়গুলো ভালোভাবে লিখবেন। আর মেমোরি ট্রিক্স আছে। নেসেসারি পার্টি মনে রাখবেন যে নো পার্টি নো ডিগ্রি। প্রপার পার্টি হচ্ছে বেটার জাস্টিসের ক্ষেত্রে প্রপার পার্টি, আর মিস জয়েন্ডার হচ্ছে রং পার্টি অ্যাডেড, নন জয়েন্ডার হচ্ছে রাইট পার্টি মিসিং, আর ফ্রেম অফ সুট হচ্ছে অন কজ অন প্রপার স্ট্রাকচার। ঠিক আছে? আর এই যে বিগত 15 বছরের যে প্রশ্নগুলো দেখাইলাম, এগুলো একটু বাসায় বসে অনুশীলন করবেন, নোটে আছে। কোর্স আউটকাম লাগছে শিক্ষার্থীরা এখন, আপনারা যেটা পারবেন সেটা বিষয় লিখছিলাম, আর নোটস গুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কাজী ভাই, কালকে আমরা বিস্তারিত আরো আলোচনা করব, যেহেতু আমাদের আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, ওইটা ওদের সাথে একটু বসতে হবে। তো প্রাথমিক একটু আলোচনা আছে, তাদের কিভাবে কি পড়াবো বা কোন ভাবে পড়াবো এই বিষয়ে সবকিছু বলবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ওইটাও আলাদা একটা মেথডে তৈরি করছি, দেখি ইনশাআল্লাহ। দোয়া